তাহলে অ্যালাইন দিয়েই শুরু করি আমরা। ধরেন আমার কাছে একটা শেপ আছে, 2টা 3টা 4টা, হ্যাঁ রেকর্ড চলতেছে, 1টা 2টা 3টা, ওকে কালার দিলাম। আচ্ছা তার আগে আমাকে একটা কথা বলেন, আমরা হরাইজন্টাল আর ভার্টিক্যাল এই দুইটা জিনিস কি বুঝি সবাই? যে হরাইজন্টাল কি জিনিস, ভার্টিক্যাল কি জিনিস? আচ্ছা তাহলে ভার্টিক্যাল কোডটা বলেন তো। ভার্টিক্যাল হচ্ছে যেটা এরকম বাঁকা হয়ে থাকে, ওটা হচ্ছে ভার্টিক্যাল। আর হরাইজন্টাল হচ্ছে যেটা দাঁড়ায় থাকে, ওটা হচ্ছে হরাইজন্টাল। ঠিক আছে না? ঠিক নাই? সবাই শিওর হয়ে বলিয়েন। ঠিক আছে? আচ্ছা হরাইজন্টাল আর ভার্টিক্যাল মানে কি এটা একটু বলেন। যে যা বলেন বলেন, আপনার যদি অ্যান্সার ভুলও হয় আপনারা কি জেলের ভাত খাওয়াবো আমি? তাহলে যারা জানেন তারা বলেন, কনফিউশন থাকলেও বলেন, প্রবলেম নাই। যা বলছো এটাই। ভার্টিক্যাল মানে হচ্ছে লম্বালম্বি, আর হরাইজন্টাল মানে হচ্ছে পাশাপাশি। এই যে সুন্দর করে বললাম না, ভার্টিক্যাল মানে হচ্ছে লম্বালম্বি, হরাইজন্টাল মানে পাশাপাশি, পোলাপানের মনে থাকবে না, লেখা নিলেও মনে থাকবে না। চলেন একটা উদাহরণ দিই। মনে করেন ওই যে রাস্তায় নেই, যে এখন তো শীতকাল, মানুষ তো শীতকালে রাতের বেলায় তাড়াতাড়ি ঘুমায়, তাই না? নাকি প্রিয়ম দেরিতে ঘুমায়? প্রিয়ম দেরিতে ঘুমাইতে পারে, এসএসসি পরীক্ষা দিবে ছেলেটা, পড়াশোনা করে। এখন ধরেন প্রিয়ম রাতের বেলা পড়তেছে, ওর বাসায় সবাই ঘুমাইছে, রাতের বেলায় ওর বাসায় চোর আসছে। এখন যেহেতু প্রিয়ম রাতের বেলায় জেগে জেগে পড়ে, প্রিয়ম চোরকে ধরে ফেলছে। ধরার পরে এখন তো চোর পিটাইতে হবে না? চোর পিটাইতে হবে। চোর পিটানোর দুইটা ওয়ে, একটা হলো বাইন্দা পিটাইতে পারে, আর একটা হলো শোয়া পিটাইতে পারে। এখন মনে করেন যদি আপনি বাইন্দা পিটাইলে অবশ্যই আমার 2 হাত উপরে সিলিং এর সাথে বান্ধা লাগবে। তাহলে যদি আপনি চোরে বাঁধলে কেমন হবে? লম্বালম্বি হবে না? তাহলে লম্বালম্বি হইলে ভার্টিক্যাল, মানে বাইন্দা পিটাইলে ভার্টিক্যাল। আর যদি আপনি শোয়া পিটায় তাহলে হরাইজন্টাল। মনে থাকবে? তাহলে ভার্টিক্যাল মানে হইলো বাইন্দা পিটাইছে, হরাইজন্টাল মানে শোয়া পিটাইছে। আচ্ছা এবার আসেন, তাইলে এই শেপগুলা এগুলা কি পাশাপাশি আছে না লম্বালম্বি আছে? না না, উপরে নিচে ওটা বাদ দেন, মনে হয় পাশাপাশি আছে কিনা? পাশাপাশি আছে। যদি পাশাপাশি থাকে তাহলে কি বলছিলাম? হরাইজন্টাল। এবার আমরা একটু অ্যালাইন প্যানেলে আসি। অ্যালাইন প্যানেলে এসে এখানে অ্যালাইনে একটু ভুল দেওয়া আছে। এখানে হরাইজন্টালটা লেখা ভার্টিক্যাল আর ভার্টিক্যালটা লেখা হরাইজন্টাল। কেমনে বুঝলাম এটা ভুল দেওয়া? চলেন আমরা একটু অনলাইনে যাই। আমি যদি লিখি ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল, ইমেজে আসি, দেখেন এখানে ভার্টিক্যাল বলতেছে কোনটা? লম্বালম্বি। আর হরাইজন্টাল বলতেছে হচ্ছে পাশাপাশি। কিন্তু এখানে হচ্ছে উল্টা হয়ে গেছে, এজন্য এখানে অনেকে কনফিউশন লেগে ফেলে। বুঝতে পারছেন? সো এখানে একটু মিস্টেক আছে, এখানে কেউ প্যাচ লাগায় না। আচ্ছা সো এটা হবে হরাইজন্টাল, বাট লেখা আছে কি ভার্টিক্যাল। এখন যদি এগুলা এটা তো উপরে নিচে আছে, তার মানে এগুলা অ্যালাইন মানে কি? সাজানো। অ্যালাইন মানে কি? সমান করা। এটা কি অ্যালাইন করা আছে? অ্যালাইন করা নেই। যদি অ্যালাইন করা করতে চাই তাহলে সবগুলাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা বলে দিলাম অ্যালাইন, তাহলে সবগুলা হরাইজন্টাল অ্যালাইন হয়ে গেল। আচ্ছা এখন এই জিনিসটা কি? এটাকে আমরা বলতেছি বটম অ্যালাইন, আর একটাকে আমরা বলতেছি টপ অ্যালাইন। টপ মানে কি? উপরে। তাহলে ধরেন আমি যেটা করলাম, বড় এই শেপটাকে আমি একটু বড় করি, ঠিক আছে? এটাকে এইভাবে রাখি, এভাবে রাখি, এভাবে রাখি, আলাদা আলাদা পজিশন রাখি, সো দ্যাট বুঝতে ইজি হবে। এবার সবগুলাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা কি টপ অ্যালাইন না? টপ। তাহলে টপ মানে কি? তাহলে আমি যদি বলি টপ অ্যালাইন, শেপগুলো সব, তাহলে বটম মানে কি হবে? নিচে হবে। রাইট মানে ডান দিকে। তাহলে ধরেন এই শেপগুলাকে আমি একটু ঘুরাই দিলাম। ঘুরাই দিয়ে আমি যদি বলি রাইট অ্যালাইন, আচ্ছা সেন্টার দিলে কি হবে? মাঝখানে আসবে। আর যদি আমি বলি রাইট অ্যালাইন, আচ্ছা রাইটে যাচ্ছে না কেন? আমার পিছনের শেপটা সিলেক্ট করে, সবগুলোকে সিলেক্ট করতে হবে। সেন্টারে দিলাম, সেন্টারে আসছে। রাইটে দিলাম, রাইটে গেল। লেফটে দিলাম, লেফটে গেল। বুঝতে পারছি? এই সেকশনগুলো ক্লিয়ার? এবার আসেন নিচের সেকশনে। নিচের সেকশন হচ্ছে ডিস্ট্রিবিউট অবজেক্টস। ডিস্ট্রিবিউট মানে কি? কি করা? বুঝি নাই?
ভালো করে বলেন, মুখের ভিতরে আঙ্গুল ঢুকায় বললে হবে? ডিস্ট্রিবিউট মানে কি বলেন না? ভাগ করা। এখন দেখেন আমার এই শেপগুলোর মধ্যে এইটা থেকে এইটার গ্যাপ আর এটার থেকে এটার গ্যাপ কি সমান? সমান না। সো আমি যদি চাই যে এগুলার গ্যাপগুলো সমান হয়ে যাক, তখন আমরা এই ডিস্ট্রিবিউট অবজেক্টের মধ্যে এসে আমি যদি লম্বালম্বিভাবে সরাইতে চাই তাহলে আমাকে দিতে হবে ভার্টিক্যাল, বাট যদি এখানে লেখা আছে হরাইজন্টাল, বাট আমার এখানে দিতে হবে কি ভার্টিক্যাল। আর যদি আমি সবগুলোকে সিলেক্ট করে পাশাপাশি অ্যালাইন করতে চাই তখন দিতে হবে হরাইজন্টাল। ক্লিক করি, আচ্ছা হচ্ছে না কেন? কারণ এটা তো লম্বালম্বিভাবে শেপগুলো আছে। যদি আমি এটাকে এইভাবে রাখতাম এবং এটার গ্যাপগুলোকে একটু উপরে নিচে করে দিই, ধরেন একটু কাছে, এটা একটু দূরে, এবার সবগুলোকে সিলেক্ট করে আমি যদি বলি ডিস্ট্রিবিউট স্পেস, এটাকে সিলেক্ট করে দেখেন হয়ে গেছে। বাট অ্যাকচুয়ালি এটা আমরা ব্যবহার করি না, মাঝখানের সেকশনটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি ডিস্ট্রিবিউট স্পেসিং। স্পেসিংটা কিভাবে ইউজ করতে হয়, ধরেন আবারও আগের জায়গাতে ফিরে যাই, এই দুইটার দূরত্ব সমান না, তাহলে আমি সবগুলোকে সিলেক্ট করবো, আমি চাচ্ছি তার দূরত্বটা সমান হয়ে যাবে। দূরত্ব সমান করার জন্য আমার একটা শেপকে আবারও সিলেক্ট করতে হবে, আবারও, এটাকে আমরা বলি কি অবজেক্ট, KEY কি অবজেক্ট। সো সিলেক্ট করার পরে এবার আমি বলবো যে এই প্রত্যেকটা শেপের মধ্যে আমি কত করে গ্যাপ চাচ্ছি। তো আমি বলে দিব যেগুলোর মধ্যে আমি গ্যাপ চাই 20 পিটি মানে হচ্ছে পয়েন্ট। এবার যদি আমি বলি হরাইজন্টাল 20 পয়েন্ট গ্যাপ হয়ে গেছে। যদি আমি মনে হয় যে না গ্যাপটা কম হয়ে গিয়েছে, যদি গ্যাপটা একটু বাড়াতে চাই 80 করলাম, হয়ে গেছে। আচ্ছা, এরপরে আসি আরেকটা জিনিস, ধরেন এই শেপটা উপরে, এই শেপটার নিচে, আমি যাচ্ছি এই শেপটা যেই পজিশনে আছে ওই পজিশনে সবুজ কালারটা চলে যাবে। তখন আমাকে কি করতে হবে, প্রথমত দুইটা শেপকেই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে যার সাপেক্ষে শেপটাকে আমি অ্যালাইন করাইতে চাই, খুব কঠিন ওয়ার্ড বলে ফেলছি। আচ্ছা, যার সাপেক্ষে বলতে বুঝাচ্ছি যে মনে করেন এটা একটা রিমোট, এটা একটা রিমোট, এটা উপরে আছে, এটা নিচে আছে। এখন আমি চাচ্ছি ছোট রিমোটটা যেই পজিশনে আছে ওই পজিশনে বড়টাও চলে যাবে। তাহলে আমার নড়াইতে হবে কোনটা, এটা না এটা? নিচেরটা, বড়টা নড়াইতে হবে। সিমিলারভাবে এখানেও আমার শেপ আছে দুইটা, ব্লু কালার এবং গ্রিন কালার। আমি চাচ্ছি ব্লু কালার শেপটা যেই পজিশনে আছে ওই পজিশনে গ্রিন কালারটা চলে যাবে। তাহলে নড়াবো কাকে? আর ফিক্স রাখতে হবে কাকে? ব্লু কালারকে। তাহলে এই যে যাকে ফিক্স রাখতে চাই তার উপরে আবারও ক্লিক করব, ফিক্স হইলো। এবার আমি যদি পাশাপাশি অ্যালাইন করতে চাই তাহলে বলবো হরাইজন্টাল, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি। যদি আমি বলি লম্বালম্বি অ্যালাইন করতে চাই তাহলে বলবো ভার্টিক্যাল। বুঝতে পারছি? এখন তো ব্লু কালার শেপটা নড়ে গেছে। কেন ব্লু কালার শেপটা নড়ে গেল? কারণ আমি এটাকে কি করি নাই, ফিক্স করি নাই। সিলেক্ট করা আছে কিন্তু কি করা নাই, ফিক্স করা নেই। তাহলে ফিক্স করব কিভাবে? আবারও ক্লিক করলাম, এবার ফিক্স হয়েছে। এবার যদি বলি অ্যালাইন, এবার দেখেন, বুঝতে পারছি অ্যালাইনের ব্যাপারটা। আচ্ছা, মোটামুটি বলা যায় যে উপরেরগুলো আমাদের কাজে লাগবে, মাঝখানেরগুলো খুব একটা কাজে লাগে না। আর হচ্ছে এই ডিস্ট্রিবিউট স্পেসিং, এই জিনিসটা, অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট, এই তিনটা জিনিসতেই মোটামুটি আমরা অ্যালাইনের সকল ধরনের কাজ করে ফেলতে পারি, প্রবলেম নেই। কাজ করতে করতে ইজি হয়ে যাবে। জি স্যার। শেপগুলা সেম সাইজে আনা যায়, অনেকগুলা শেপ, যেমন এই নীলটা একটা বড় সাইজে আছে আর সবুজটা ছোট, দুইটা সেম সাইজে আনা যায়। দুইটা সেম সাইজের একসাথে হ্যাঁ আনা যাবে, একটা কাজ করে আনা যাবে। ধরেন আপনি এটাকেও যদি কপি করেন, এবার দুইটাকে সিলেক্ট করে যদি বড় করেন তখন দুইটা একসাথে বড় হবে। আচ্ছা না, তখন একসাথে করতে হবে, তখন ধরে ধরে আপনাকে আলাদা আলাদা করতে হবে, বড় ছোট করতে। এখন ধরেন যে এটা যদি এরকম ছোট হয়, ঠিক আছে, এখন আপনি দুইটাকে একসাথে ধরে ভেবে বাড়াইতে পারবেন না। তাহলে কি দুইটা একসাথে বাড়তেছে ঠিকই, কিন্তু সমানভাবে বাড়তেছে, সমানভাবে বাড়তেছে। সো সমানভাবে বাড়াইতে চাইলে আলাদা আলাদা ধরে ধরে বাড়াইতে হবে। আর কি, আর কারো প্রবলেম আছে? নাই। যদি প্রবলেম না থাকে তাহলে আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিকে যাই, সেটা হচ্ছে ইলাস্ট্রেটরে কিভাবে লেখালেখি করতে হয়, মানে টাইপ টুল। এবং এই টাইপ টুলের আন্ডারে আরও অনেক বেশ কিছু কাহিনী আছে, এগুলো একটু বুঝতে হবে আজকে। এবং আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের জিনিসের উপরে বেস করে আমাদের সামনের ক্লাসগুলা মানে ডিপেন্ড করতেছে। সো আজকের ক্লাসের প্রত্যেকটা টপিক বোঝা খুবই ইম্পর্টেন্ট। ইলাস্ট্রেটরে যদি আমরা লেখালেখি করতে চাই আমাদের লাগবে হইলো টাইপ টুল। সো
টাইপ টুলের আন্ডারে আরও কয়েকটা টুল আছে, গুনেন তো, 1 2 3 4 5 6 7টা, প্রায় 7টা টুল আছে। সো প্রথমটার নাম হচ্ছে টাইপ টুল। টাইপ টুলের কাজ কি? আমি টাইপ টুলটা নিলাম, টাইপ টুল নিয়ে আমি যদি শুধু ক্লিক করি, আমি ক্লিক করে টানও দিব না, ক্লিক করে কিছুই করবো না, শুধু ক্লিক করলাম, বুঝতে পারছি? ক্লিক করার পরে এই যে লেখাটা আসলো, এই লেখার যে স্টাইল, এই লেখার যে ধরন, এই স্টাইলটাকে বলা হয় পয়েন্ট টাইপ। কি বলা হয়? পয়েন্ট টাইপ লেখা। তাহলে পয়েন্ট টাইপটা আমরা কখন লিখব? যখন ছোটোখাটো আমাদের কোনো ওয়ার্ড লিখতে হবে, ছোটোখাটো কোনো কথা লিখতে হবে, 1 ওয়ার্ড 2 ওয়ার্ড, ওই ক্ষেত্রে আমরা পয়েন্ট টাইপটা ব্যবহার করি। কিন্তু দ্বিতীয়ত কি আছে? এরিয়া টাইপ টুল। এরিয়া মানে কি? কোনো একটা জায়গা। তাহলে আমি যদি এই টুল দিয়ে কোনো কিছু লিখতে চাই, আমার আগে একটা জায়গা লাগবে না, আগে একটা এরিয়া লাগবে। তাহলে এরিয়ার জন্য আমাকে একটা রেক্টেঙ্গেল নিতে হবে। এরিয়া রেক্টেঙ্গেল হইতে পারে, এরিয়া সার্কেল হইতে পারে, যে কোনো এরিয়া হইতে পারে। এরিয়া নিলাম। এরিয়া নেওয়ার পরে আমরা কি করব? টাইপ টুলটা নিয়ে 2 নাম্বার যেটা আছে ওটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি শেপের পাথের উপরে ক্লিক করি, তাহলে ওই রেক্টেঙ্গেলের মতো আমার, বা ওই রেক্টেঙ্গেলটা যে এরিয়াতে ছিল বা যে সাইজে ছিল, ওই সাইজ অনুযায়ী আমার লেখাটা চলে আসছে। বোঝেন নাই? কোনটা বোঝেন নাই বলেন? টাইপ আনার পরে এরিয়া টাইপ টুল নিব, তারপরে পাথের উপরে ক্লিক করব। এটাই নিয়ম। যদি আমরা শেপটা আরো বড় হইতো, শেপ যদি আরো বড় হইতো, এরপর এরিয়া টাইপ টুল নিয়ে যদি পাথের উপরে ক্লিক করি, তাহলে পুরা শেপে আমার লেখা অটোমেটিক্যালি চলে আসবে। কিন্তু এই যে আমার লেখাটা আসলো, আপনাদের কি আসবে? আপনাদের আসবে না। আপনারা কি করবেন? টাইপ টুল নিয়ে শেপের ভিতরে ক্লিক করবেন। ভিতরে ক্লিক করার পরে এরকম একটা জিনিস আসবে, এটা স্ক্রিনশট নিয়ে আমারে পাঠাবেন, এটা পড়বেনও না। তাহলে কি লেখা আছে এটা এখনই পড়েন। মানে কি? পাথে ক্লিক করতে বলছে। তাহলে আপনি যদি পাথের উপরে ক্লিক না করে ভিতরে ক্লিক করেন, তাহলে কি হবে? হবে না। তাহলে শেপ সিলেক্ট করে পাথের উপরে ক্লিক করতে হবে, তখন আমার লেখাটা আসবে। এটা হচ্ছে এরিয়া টাইপ। এখন এরিয়া শুধুমাত্র যে রেক্টেঙ্গুলার এরিয়া হবে এরকম না, এরিয়া সার্কেলও হইতে পারে। তাহলে আমি একটা সার্কেল নিলাম, এরিয়া টাইপ টুল নিলাম, তারপর পাথের উপরে ক্লিক করলাম, আসছে। আচ্ছা, পেন টুল দিয়ে কি এরিয়া নেওয়া যায় না? পেন টুল, পেন টুল দিয়ে এরিয়া নিলাম, এরিয়া টাইপ টুল নিয়ে পাথের উপরে ক্লিক করব, লেখা আসছে। আচ্ছা, পেন্সিল টুল দিয়ে কি এরিয়া নেওয়া যায় না? পেন্সিল টুল, তাহলে পেন্সিল টুল দিয়ে আমি এরিয়া নিলাম একটা। এবার এরিয়া টাইপ টুল নিয়ে পাথের উপরে যদি ক্লিক করি, আসছে। তার মানে যে কোনো এরিয়াতেই আমরা কি করতে পারবো? লেখা নিতে পারবো, এবং যে কোনো এরিয়া, সেটা পেন টুল দিয়ে বানানো হোক, পেন্সিল টুল দিয়ে বানানো হোক, যে কোনো এরিয়াই হোক না কেন। 3 নম্বরে যেটা আছে টাইপ অন এ পাথ। টাইপ অন এ পাথ যদি আমি লিখতে চাই, তাহলে অবশ্যই আমার একটা পাথ লাগবে, পাথের উপরে লিখতে হবে। তাহলে আমি সার্কেল নিলাম, ক্লিক করলাম, টাইপ অন এ পাথ নিয়ে এটাও পাথের উপরে ক্লিক করতে হবে, ভিতরে ক্লিক করলে কিন্তু হবে না। পাথের উপরে ক্লিক করেন। এবার দেখেন আমার লেখাটা শুধুমাত্র পাথের উপর দিয়ে আসছে। ওকে, এরপরে আসি ভার্টিক্যাল টাইপ টুল। তাহলে ভার্টিক্যাল মানে কি বলছিলাম একটু আগে? লম্বা লম্বি, উপরে নিচে। তাহলে আমি যদি ভার্টিক্যাল টাইপ টুল নিয়ে ক্লিক করি, তাহলে লেখাগুলো উপরে নিচে আসছে। আচ্ছা, তাহলে বলেন তো ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল মানে তো আমরা বুঝি একটা এরিয়াতে লেখা আসবে। তাহলে ভার্টিক্যাল এরিয়া মানে এরিয়ার ভিতরে লম্বালম্বি ভাবে লেখা আসবে। তাহলে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল নিয়ে পাথের উপরে যদি ক্লিক করি, এরিয়ার ভিতরে লেখাগুলো লম্বালম্বি ভাবে আসছে। আচ্ছা, যদি আমি এখান থেকে বলতাম টাইপ অন এ পাথ একটা জিনিস, আর ভার্টিক্যাল টাইপ অন এ পাথ, তাহলে এখানে লেখাগুলা কেমনে আসবে? ভার্টিক্যাল ভাবে আসবে, মানে একটার মাথা আর একটার লেজ, একটার মাথা আর একটার লেজ, এভাবে আসবে। আচ্ছা, আরেকটা হচ্ছে টাচ টাইপ। টাচ টাইপটা মূলত যেটা, হ্যাঁ আমি একটা লেখা লিখলাম, টাচ টাইপ টুলে আসবো। টাচ টাইপ টুলে এসে হ্যাঁ আমি এই লেটারটাকে একটু বাড়ায় দিলাম, বা এই লেটারটাকে আমি একটু নিচে নামাইতে পারি। এরপর হলো এটাকে একটু উপরে উঠায় দেই, ঠিক আছে? বা এটাকে যদি আমি চাই একটু ঘুরায় দিতে, তাহলে আমরা
এখানে এসে একটু ঘুরায় দিতে পারি, এরকম আর কি জাস্ট কিছু কাজ আমরা করতে। এখন এটা অ্যাকচুয়ালি কোথায় লাগে, এ ধরনের লেখা অ্যাকচুয়ালি আমরা রেগুলারলি লিখি না, বাট মাঝে মাঝে ইউজ করা হয়। যেমন আপনারা বেবি প্রোডাক্ট দেখছেন, আমি একটু আসি যে ধরেন কিডস লোগোতে আমি যদি আসি, দেখেন বাচ্চাদের লোগোগুলা কীরকম হয়, এই যে দেখেন একটা উপরে একটা নিচে একটা একটু বাঁকা, ঠিক আছে। সো এই টাইপের লেখাগুলোর জন্য আমরা সাধারণত টাচ টাইপ টুলটা ইউজ করে থাকি, বাট যদিও এগুলো টাচ টাইপ টুল দিয়ে করা না, আরও এটার থেকেও আরও বেটার ওয়েতে করা যায়, এটার থেকে আরও সহজ ওয়েতে করা যায়, ওটাতে আমরা আস্তে আস্তে যাব পরে। বাট জাস্ট বেসিক একটা আইডিয়া দেওয়ার জন্য যে এই টুলটা কোথায় ইউজ করা হয় ওইটা দেখালাম। এবার সবাই আমাকে একটা কথা বলেন, এই যে আমরা এখানে 7টা টুল দেখলাম, 7টা টুল থেকে আমরা দৈনিক এইটা, তারপরে হচ্ছে এখানে তো আমার শেপ আছে একটা, এটা, আর হইল এখানে আসি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এটা আমরা দৈনিক এইভাবে লেখাগুলো লিখি, তাই না? এবং আমাদের যে বই, নিউজ পেপার, ম্যাগাজিন যাই দেখে না কেন লেখাগুলো এরকম লম্বালম্বি থাকে থাকে না। তাহলে আমাদের যেহেতু লেখাগুলো রেগুলারলি এভাবে লিখতে হয় না, তাহলে কি আমাদের এই টুলগুলো খুব একটা লাগবে? খুব একটা লাগবে না। হ্যাঁ, লাগতে পারে যদি আপনি কোনো ওই যে কোরিয়ান বা চাইনিজ, জাপানিজ যদি কিছু লেখা দেখেন, দেখবেন ওইগুলো কিছু লেখা লম্বালম্বিভাবে লিখতে হয়, সেই ক্ষেত্রে আবার আমার এই টুলগুলা কাজে লাগবে, খুবই রেয়ার। বাট ইন জেনারেল আমি যদি স্প্যানিশের কথা বলি, আইরিশের কথা বলি, অ্যারাবিকের কথা বলি, সবগুলা লেখা এরকম লম্বালম্বি লিখতে হয়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের লাগবে তাহলে কোনগুলা বলেন তো? টাইপ টুল, এরিয়া টাইপ টুল আর টাইপ অন এ পাথ, এই উপরের 3টাই আমাদের সবচেয়ে বেশি লাগে। বাকি যে নিচের 4টা আছে এটা খুব একটা বেশি আমাদের প্রয়োজন হয় না। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার সবাই? এরপর বলেন কোন জিনিস মাথার উপর দিয়ে গেছে? গেছে কারো কোনো জিনিস মাথার উপর দিয়ে? যায় না। এবার আসি, টাইপ টুল নিলাম, টাইপ টুল নেওয়ার পরে লেখাটাকে বড় করব কিভাবে? আজকে আমি অনেকের হোমওয়ার্ক দেখি নাই, তার কারণ অনেকে শেপগুলারে এমনে বড় করছে, মানে শেপগুলোকে চ্যাপ্টা করে ফেলছে, এবং যতদিন পর্যন্ত এই শেপগুলা চ্যাপ্টা হবে তাদের হোমওয়ার্ক দেখবো না। বুঝতে পারছেন? কারণ একটা শেপ কিভাবে বড় ছোট করলে চ্যাপ্টা হয় না, একটা অবজেক্টকে কিভাবে বড় ছোট করতে হয় যাতে চ্যাপ্টা না হয়, এই ব্যাপারগুলো আমরা বারবার ক্লিয়ার করে বলেছি কিনা? শিফট ধরে নিতে হবে। তাহলে এই আজকে কত নাম্বার ক্লাস? 11 নাম্বার ক্লাস। এই 11 নাম্বার ক্লাসে এসে অ্যাকচুয়ালি এই প্রবলেমটা হওয়া উচিত না। বুঝতে পারছেন? তাহলে কোনো একটা লেখা যদি আমরা বড় করতে চাই তাহলে কিভাবে বড় করব? শিফট ধরে বড় করলাম। বড় করার পরে আপনি যদি স্পেসিফিক ভাবে বাড়াইতে চান, যেমন আমি যদি এখানে আসি, এটা তো অনেক ছোট আছে, তাহলে আমার এই লেখাকে মডিফাই করার জন্য, লেখাকে বড় ছোট করার জন্য বা লেখা নিয়ে কাজ করার জন্য একটা প্যানেল লাগবে। ওই প্যানেলটার নাম হচ্ছে ক্যারেক্টার প্যানেল। আরেকটা প্যানেল লাগে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ প্যানেল। এই দুইটা, ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ, এই দুইটা প্যানেল লাগে আমাদের। এবার এই দুইটা প্যানেল যদি এখানে না থাকে তাইলে উইন্ডো থেকে নিয়ে আসতে হবে। বের করেন উইন্ডোতে কোথায় আছে ক্যারেক্টার আর প্যারাগ্রাফ? এখানে নাই, নিচে আছে। বের করেন। কই গেল তাইলে? আচ্ছা, আবার একটু শুরু থেকে আসি, হয়তো মিস্টেক করে ফেলছেন, দেখেন নাই। দেখেন আবার শুরু থেকে দিছি, সবগুলা দেখেন, দেখে 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 তারপরে আসেন। দেখেন তো ক্যারেক্টার আর প্যারাগ্রাফ পান কিনা। কোনটা? নিচে গিয়ে টাইপ, টাইপের পরে ক্যারেক্টার প্যারাগ্রাফ। তাহলে এটা কি উইন্ডোতেই আছে, কিন্তু উইন্ডোর একটু ভিতরে আছে। বুঝতে পারছেন? তাহলে টাইপে যেতে হবে, টাইপে যে তারপর ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ, ওই প্যানেলগুলো নিয়ে আসতে হবে। ওকে, এটাকে একসাথে রাখি। এবার লেখাকে বড় ছোট করার জন্য আমাদের আনতে হবে ক্যারেক্টার প্যানেল। ক্যারেক্টার প্যানেলে এসে এইখানে কিছু কনসেপ্ট আছে, মানে ফন্ট আমি চেঞ্জ করতে পারি। এখানে বিভিন্ন টাইপের ফন্ট আছে, যদি ওগুলাকে টাইপফেজ এবং ফন্ট, এই আজকে টাইপোগ্রাফির ক্লাস, যদিও এই টাইপোগ্রাফি নিয়ে আমাদের আরেকটা ডিটেলস ক্লাস আছে। ওই ডিটেলস ক্লাসে আমরা আর একটু বিস্তারিত আলোচনা করব, টাইপোগ্রাফি কী জিনিস, সেটা কেমনে কাজ করে, টাইপোগ্রাফি কেন, কোনটা কী কী নাম, এই ব্যাপারগুলো বিস্তারিত ওইখানে বলবো আমরা।
আজকে ধরেন আমরা এখান থেকে দেখি যে আমরা যে কোনো একটা ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার পরে এখানে আছে রেগুলার, আমরা চাইলে এটাকে মিডিয়াম, বোল্ড, সেমি বোল্ড এরকম স্টাইল করতে পারি। কিন্তু কিছু কিছু ফন্ট আছে যেগুলোর ক্ষেত্রে দেখেন আপনারা হয়তো বলবেন যে স্যার আপনার তো এরকম অনেকগুলা স্টাইল আসে, কিন্তু আমার তো ফন্টে অনেকগুলা স্টাইল আসে না। এই যে দেখেন এতগুলা স্টাইল আসছে আমার, খেয়াল করেন তো, আসে নাই। তাহলে এটা কি আপনার প্রবলেম না আপনার পিসির প্রবলেম? কারোই প্রবলেম না, এটা হচ্ছে আমার ওই যে স্পেসিফিক লেখাটা আছে ওই লেখার ওই কয়েকটা স্টাইলই হয়। যেমন এই লেখার জন্য স্টাইল কয়টা? একটাই। কিন্তু আমি যদি এখান থেকে অন্য একটা লেখাকে সিলেক্ট করি এবং ওইটার স্টাইলে যদি আসি, ওইটার স্টাইল অনেকগুলো আছে। আবার এমনও কিছু লেখা আছে যেই লেখার স্টাইল আরো অল্প কিছু হয়। যেমন এখানে আসি, এটার লেখার স্টাইল কয়টা? 4টা। তাহলে কিছু কিছু লেখার ক্ষেত্রে স্টাইল একটা থাকতে পারে, 10টা থাকতে পারে, 4টা থাকতে পারে, 6টা থাকতে পারে। এটা কি কোনো প্রবলেম? এটা কোনো প্রবলেম না। এবার আসি, যদি লেখার সাইজকে বড় করতে হয় তাহলে এখানে একটা অপশন আছে, এটার নাম হচ্ছে সেট দা ফন্ট সাইজ। ফন্ট সাইজ বড় ছোট করা। ফন্ট সাইজ বড় ছোট করতে হয় কিভাবে? আপ এরো আছে, আপ এরো দিলাম, ফন্ট সাইজ বাড়তেছে। ডাউন এরো দিলাম, ডাউন এরো দিলে কমতেছে। কিন্তু আব্দুল ওয়াদুদ রিয়াজ তার ফন্টের সাইজ লাগবে হইলো 50। তাহলে সে কি করবে? এখানে এসে লিখে দিবে। লেখার পরে ফন্ট বড় হয়ে গেছে। এখানে একটা ড্রপ ডাউন মেনু আছে। এই ড্রপ ডাউন মেনুতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আছে কত? 36 আছে, 48 আছে, কিন্তু এখানে 33 নাই। 33 আছে? তাহলে কারো যদি 33 লাগে তাহলে সে কি করবে? এখানে এসে লিখে দিতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আসি, এটা গেল হচ্ছে ফন্টের বেসিক জিনিস। যদি লেখাকে আমরা সবগুলা বড় হাতের করতে চাই তাহলে এখানে আমরা, আচ্ছা আরেকটা জিনিস, ক্যারেক্টারে অনেকের কিন্তু এতগুলো অপশন আসবে না। সো বলবেন যে স্যার আমার তো ক্যারেক্টার ইলান আই, তাহলে ইলান আইলে কি করবেন? ইলান আইলে এই যে দেখেন ক্যারেক্টারের পাশে একটা অ্যারো আছে, অ্যারোতে গুতা দিবেন, গুতা দিলে বের হয়ে যাবে। একবারেই বের হবে না। স্যার আপনি তো বলছেন ক্লিক করতে, আমি তো ক্লিক করছি কিন্তু আয় না। না এলে এই যে অল্প একটু আসছে, না এলে আবার ক্লিক করবেন, তাইলে আইবে। বুঝতে পারছেন? এরপরে আসি, যদি এখানে কি আছে অল ক্যাপস, অল ক্যাপস মানে সবগুলা লেখা বড় হাতের হবে। তাহলে আমি ক্লিক করলাম, সব লেখা বড় হাতের। এবং এইটা অ্যাপ্লাই করার পরে অনেকের আরেকটা প্রবলেম হয়, বলে যে স্যার আমি যাই লিখি সব বড় হাতের আসে। সব বড় হাতের আসে কেন? কারণ আপনি এখানে অল ক্যাপসটা অন করে রাখছেন এই জন্য। না স্যার আমার অল ক্যাপস অফ করা, তাও আমার সব বড় হাতের আয়। তাহলে আপনার কিবোর্ডের ক্যাপস লক অন করা, এই দুইটা চেক করবেন। হয় কিবোর্ডের ক্যাপস লক অন করা আছে অথবা ইলাস্ট্রেটরের এই অপশনটা অন করা আছে। দ্বিতীয় অপশনটা হচ্ছে স্মল ক্যাপস। স্মল ক্যাপস বলতে সবগুলা লেখা বড় হাতেরই হবে, কিন্তু প্রথম ওয়ার্ডটা বা প্রথম অ্যালফাবেটটা কি হবে? একটু বড় হবে। আচ্ছা, এরপরে আসি, পড়ছি না ছোটবেলায়? তাহলে পাওয়ার কি এরকম পাশে থাকে? পাওয়ার উপরে থাকে। তাহলে যাকে উপরে রাখতে চাই তাকে সিলেক্ট করব, সিলেক্ট করে বলে দিব সুপারস্ক্রিপ্ট, উপরে চলে গেছে। আচ্ছা, এরপরে আসি, ওই লেখাকে কপি করে নিয়ে, পড়ছি না ছোটবেলায়? তাহলে 2 কিভাবে থাকবে? তাহলে যাকে নিচে নামাইতে চাই তাকে সিলেক্ট করে বলে দিব সাবস্ক্রিপ্ট। বুঝতে পারছেন? এখন যখন আমি আবার টাইপ টুল নিয়ে লিখতে যাব, লেখাটা কিন্তু অটোমেটিক্যালি কোন অপশনটা সিলেক্ট করে রাখছে? সাবস্ক্রিপ্ট সিলেক্ট করে রাখছে। তাহলে এটাকে আমার আগে ঠিক করতে হবে, ঠিক করে তারপরে আমার লিখতে হবে। সালফিউরিক অ্যাসিডের সংকেত মনে আছে? H2 S2 S2 SO4, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সংকেত। ঠিক আছে? ঠিক না, এটা ভুল হয়েছে, H হবে এটা। চলেন আপনাদের কাছে কেমিস্ট্রিও পড়াই ফেললাম। তাহলে H2SO4, তাহলে এই 2টা কই থাকবে? নিচে। তাহলে 2 কে সিলেক্ট করে নিচে দিয়ে দিলাম, 4 কে সিলেক্ট করে নিচে দিয়ে দিলাম। এটা হচ্ছে সাবস্ক্রিপ্টের কাজ। বুঝতে পারছি? এরপরে আসি, আন্ডারলাইন মানে কি? লেখার নিচে একটা দাগ আসবে। এখন লেখার নিচে দাগ আসার পরে আপনি তো বলবেন যে স্যার এই দাগটারে কি আরেকটু নিচে নামানো যাবে? স্যার দাগের কি কালার চেঞ্জ করা যাবে? না, এটা করা যাবে না।
যদি আপনার এতই ইচ্ছা থাকে দাগকে আপনি চেঞ্জ করবেন, দাগকে মোটা চিকন করবেন, দাগ নিয়ে এত কাহিনী করবেন, তাহলে আপনি লাইন নেন, লাইন নিয়ে তারপর লাইনটা কত মোটা করবেন করেন, লাইনের কালার চেঞ্জ করেন, বুঝতে পারছেন? তারপর লাইনের নিচে নেন, লাইনটা ঘুরায় দেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি এইখান থেকে লাইন নেন, ওইটাকে আর মডিফাই করতে পারবেন না, বুঝতে পারছেন? আরেকটা হচ্ছে স্ট্রাইক থ্রো। স্ট্রাইক থ্রো মানে লেখার উপর দিয়ে একটা দাগ আসবে, লেখাটা কেটে দেওয়ার মতো আসবে। এটাতেও সেম, এখানে একটা দাগ আসছে, এই দাগকে মডিফাই করতে পারবেন না। মডিফাই করতে হলে কি করতে হবে? আলাদা লাইন নিয়ে তারপরে কাজ করতে হবে। এতটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? কার কোন জিনিস মাথার উপর দিয়ে গেছে বলেন? যায় নাই? যদি না যায় তাহলে চলেন বাকি জিনিস নামাজের পরে দেখবো। ওকে, তাহলে আমরা হচ্ছে লেখা কিভাবে বড় করতে হয়, সাইলেন্ট, লেখা কিভাবে বড় করতে হয় সেটা দেখেছি, এবং হচ্ছে এখান থেকে এই অপশনগুলো দেখেছি এগুলো কিভাবে কাজ করে। তো আমরা যেটা করতে পারি, এই অপশনগুলোকে ঠিকঠাক করে ফেলি, অথবা ধরেন যে আমি অনেক কিছু কাজ করে ফেলছি, অনেক অপশন আমি অ্যাপ্লাই করে ফেলছি, ঠিক আছে, এরকম যদি হয় এবং তখন যদি আমি একটা লেখা নেই, তখন কিন্তু লেখাটা মানে বারবার এরকম এভাবেই আসবে, ঠিক আছে। তখন যেটা করতে হয় আমাদের সবার আগে এই ক্যারেক্টার প্যানেলটাকে রিসেট করে দিতে হবে। রিসেট করতে হয় কিভাবে? ক্যারেক্টার প্যানেলে আসবো, এখানে একটা মেনু অপশন আছে, মেনু অপশনে ক্লিক করে ওই যে নিচের দিকে লেখা রিসেট প্যানেল, রিসেট দিয়ে দিলেই আবার পুরো লেখা যা আছে সব রিসেট হয়ে যাবে। এবার আসি, ডটে না, মেনু বারে, মেনু বারে ক্লিক করতে হবে। এবার আসি, কয়েকটা টার্ম আছে, এই টার্মগুলো খুব ভালো মতো বুঝতে হবে। একটা হচ্ছে কার্নিং, একটা হলো লিডিং, আর একটা হচ্ছে ট্র্যাকিং। কার্নিং, লিডিং, ট্র্যাকিং, আই থিঙ্ক জিনিসটা এইভাবে আসলে বেটার হবে, এই সিকোয়েন্সে আসলে বেটার হবে। প্রথমে লিডিং, তারপরে ট্র্যাকিং, তারপরে কার্নিং। কি জিনিস তিনটা? প্রথমে আসি লিডিং, এই দুইটার আপাতত সাইডে রাখি। লিডিং মানে হচ্ছে ধরেন আমি কোনো একটা লেখা নিলাম। আচ্ছা, আরেকটা কাজ আমরা করতে পারি, আপনাদের কি মনে আছে আমরা পেন টুলে, এখানে আমাদের 4টা টুল ছিল, আমরা পেন টুলে থেকেই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, ওই কাজগুলো করতাম, মানে পেন টুলে থেকেই বাকি টুলের কাজগুলো আমরা করে ফেলতাম। সিমিলারভাবে আমরা কিন্তু টাইপ টুলে থেকেও এরিয়া টাইপ টুল এবং টাইপ অন এ পাথ, এই দুইটার কাজ করতে পারি। কিভাবে? টাইপ টুলে আমি আছি, বাট আমি যদি টাইপ টুলে থাকা অবস্থায় ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে দেখেন একটা রেক্ট্যাঙ্গেলের মতো এরিয়া আসছে। এবার যদি আমি ক্লিকটা ছেড়ে দেই, তাহলে আমি যতটুকু এরিয়া নিব ততটুকু এরিয়া জুড়ে আমার লেখাটা চলে আসবে। এখন আপনি হয়তো বলতে পারেন, স্যার এটা তো রেক্ট্যাঙ্গেল আসছে, আমি এটা সার্কেল করব কিভাবে? এখানে সার্কেল, পলিগন কিছুই করা যাবে না, এখানে শুধুমাত্র কি করা যাবে? রেক্ট্যাঙ্গেল করা যাবে। যদি আমার সার্কেল প্রয়োজন হয় তখন আমাকে আগে সার্কেল নিতে হবে, তারপরে আমার নিতে হবে টাইপ টুল। টাইপ টুল নিয়ে, এটা কি একটা এরিয়া না? তাহলে আমি এখানে এরিয়া টাইপ টুল নেওয়ার কথা ছিল, কিন্তু টাইপ টুলে থেকে বা টাইপ টুলে থাকা অবস্থায় এরিয়া টাইপ টুলের কাজ করা যায়। কিভাবে? আপনি যদি শুধুমাত্র পাথের উপরে ক্লিক করেন, দেখেন আমি আবারও দেখাই, কোন টুলে আছি? টাইপ টুলে আছি, জাস্ট পাথের উপরে ক্লিক করব, চলে আসছে। ওকে, আর যদি আমি অল্টার ধরে পাথের উপরে ক্লিক করি, তাহলে এটা কি আসলো? এটা আসছে টাইপ অন এ পাথ, অথচ সিলেক্ট করা কোনটা? টাইপ টুল। তাহলে টাইপ টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা টাইপ টুলের কাজ তো করতেই পারবো, এরিয়া টাইপের কাজও করতে পারি, আবার টাইপ অন এ পাথের কাজও করতে পারবো। এবার টাইপ টুলকে সিলেক্ট করে আমি প্যানেলগুলোকে আবার রিসেট করে দিলাম, রিসেট করে ক্লিক করে আমি ড্র্যাগ করলাম, আমার অনেক লেখা আসছে না? অনেকগুলো লেখা আসলো। এবার দেখেন, ছোটবেলায় আমরা যখন ওই যে গাইড বই ছিল আমাদের, মনে আছে? বইয়ের প্রশ্নগুলো সব গাইডে লেখা থাকতো, তো ওই গাইড বই পড়ার সময় এরকম হয়েছে না আমাদের সাথে, যে আমি হয়তো প্রথম লাইনটা পড়ছি, দ্বিতীয় লাইনটা না পড়ে 3 নাম্বার লাইনে চলে গেছি? হয়েছে না এরকম? সবার সাথে কম বেশি হয়েছে। এটা কেন হইতো? তার কারণ, কয়েকটা কারণ হতো। একে তো গাইডের লেখাগুলো ছোট ছিল, তারপর অল্প পৃষ্ঠার মধ্যে অনেকগুলো প্রশ্নের উত্তর লেখা থাকতো, অনেকগুলো লেখা থাকতো, যার কারণে লাইন স্পেস এটা কম ছিল। লাইন স্পেস কম থাকার কারণে আমরা বুঝতে পারতাম না যে প্রথম লাইন কোনটা, দ্বিতীয় লাইন কোনটা। এই যে লাইন স্পেস আমরা বলতেছি, এই লাইন স্পেসটাকে ডিজাইনের ভাষায় আমরা বলতেছি লেডিং। কি বলি? লেডিং। তাহলে এই লেডিংকে বাড়াইতে হয়, কমাইতে হয় কিভাবে? ক্যারেক্টার প্যানেলে আসবো, ক্যারেক্টার প্যানেলে এসে এইখানে দেখেন একটা অপশন আছে সেট দ্য লেডিং। এখানে এসে আমি যদি আপ অ্যারোতে ক্লিক করি, এখানে কোনো পরিবর্তন হচ্ছে? কারণ সিলেক্ট করা নাই। সিলেক্ট করে এরপর যদি আপ অ্যারো দিই, দেখেন আমার গ্যাপগুলো বেড়ে যাচ্ছে, আর যদি ডাউন অ্যারো দিই তাহলে গ্যাপগুলো কি হচ্ছে? কমে যাচ্ছে।
এবং আজকের পর থেকে আমরা জীবনে কোনোদিনও আর বলবো না যে লাইন গ্যাপটা বাড়ান বা লাইন গ্যাপটা কমান। আমরা এখন থেকে বলবো লেডিং বাড়ানো, লেডিং কমানো। লেডিং মানেই এখন থেকে বুঝে নিতে হবে লাইন গ্যাপ। বুঝতে পেরেছি? ওকে, আপাতত আমরা এটাকে অটোতে দিয়ে রাখতে পারি। অটোতে দিলে আবার এটাকে খুব বেশি কিন্তু কমানো যাবে না, খুব বেশি কমাইলে কিন্তু ধরেন আমি এটাকে যদি বলে দিই 12, দেখেন দেখতে ভালো লাগতেছে? ভালো লাগতেছে না। সো এটাকে আমরা আপাতত অটোতে দিয়ে রাখবো কিছুদিনের জন্য। তারপরে আমাদের আরেকটা ক্লাস আছে টাইপোগ্রাফির উপরে, ওই ক্লাসটা করার পরে তারপর বাকি জিনিসগুলো আমরা আরও ক্লিয়ার হয়ে যাবো আর কি। এবার আসি লেডিং এর ব্যাপারটা কি বুঝতে পারছি সবাই? লাইন গ্যাপকে আমরা বলতেছি লেডিং। এরপর আসি ট্র্যাকিং। ট্র্যাকিং মানে কি দেখেন, আচ্ছা ট্র্যাকিং বোঝানোর আগে আরেকটা জিনিস আমি বলি। একটা হইল লেটার বা অ্যালফাবেট, আরেকটা হইল ওয়ার্ড, আরেকটা হইল সেন্টেন্স। সেন্টেন্স বানান ঠিক আছে? ই হবে তাই না? না, সেন্টেন্স বানান কি ভুলে গেলাম তো। হ্যাঁ ই, ঠিকই আছে, ENC। ওকে, সেন্টেন্স। তাহলে একটা হচ্ছে লেটার, একটা হলো অ্যালফাবেট বা লেটার বা অ্যালফাবেট একই জিনিস। ওয়ার্ড আর সেন্টেন্স। ওয়ার্ড মানে কি কয়েকটি শব্দ পাশাপাশি বসে যদি একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করে তাকে ওয়ার্ড বলে। তাহলে দেখেন এখানে কয়েকটা লেটার পাশাপাশি বসছে, এটা কি কোনো অর্থপূর্ণ শব্দ হয়েছে? তাহলে কি এটা ওয়ার্ড? এরপরে কয়েকটি শব্দ বা কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে যদি একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করে তাকে কি বলে? সেন্টেন্স বলে। তাহলে এটা কি সেন্টেন্স হয়েছে? কেন ওয়ার্ড পাশাপাশি বসছে না? ওয়ার্ড পাশাপাশি বসলো কি হয় নাই? অর্থ হয় নাই। এবার এই জিনিস কেন বুঝাইলাম বা কেন বললাম তার কারণ হইল এখানে দেখেন এটা কি একটা মানে সেন্টেন্স না ওয়ার্ড? ওয়ার্ড। যদি কোনো ওয়ার্ডে আমরা প্রত্যেকটা অ্যালফাবেটের মধ্যকার দূরত্ব বাড়াইতে চাই বা প্রত্যেকটা লেটারের মধ্যে দূরত্ব বাড়াইতে চাই, এই জিনিসটাকে আমরা বলতেছি ট্র্যাকিং। ক্যারেক্টার প্যানেলে আসেন, ক্যারেক্টার প্যানেলে এসে দেখেন এখানে লেখা আছে সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্টেড ক্যারেক্টার্স। তাহলে আমি যদি এখন আপ এরোতে ক্লিক করি তাহলে দেখেন আমার ট্র্যাকিংটা বাড়তেছে। এখন হয়তো অল্প অল্প বাড়তেছে তার কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যদি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে একদম বাড়ায় দিই, এখন দেখেন প্রত্যেকটা অ্যালফাবেটের মাঝখানে গ্যাপ বেড়ে গেছে। অনেকে যখন আমি ক্লাসে জিজ্ঞেস করি বলে যে স্যার এখানে তো প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে বেড়ে গেছে। এটা কি প্রত্যেকটা ওয়ার্ড? এজন্য আমি আগে এই জিনিস ক্লিয়ার করছি, এটা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড না, এটা কি প্রত্যেকটা লেটার বা অ্যালফাবেট। ঠিক আছে? আমি যদি একদম কমাইতে চাই তাহলে আমি একদম 0 করে দিতে পারি, আমি যদি একদম লাগাই দিতে চাই তাহলে মাইনাসের ঘরে আমাকে নিয়ে যেতে হবে। এখন এখানে আমার 50 আছে, 75 আছে, কিন্তু কারো একজন লাগবে 66, সে কি করবে? এখানে এসে লিখে দিবে 66, হয়ে গেছে। এবং ট্র্যাকিং মানে হচ্ছে একটা ওয়ার্ডের মধ্যে সবগুলা অ্যালফাবেটের দূরত্ব বাড়বে, সমানভাবে বাড়বে বা কমবে। তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে তার অ্যালফাবেটের মধ্যকার যে দূরত্বগুলো আছে সেগুলোকে বাড়ানো বা কমানোকে কি বলতেছি আমরা? ট্র্যাকিং। আর লাইন বাড়ানো কমানো বা লাইনের যে গ্যাপ আছে, লাইন গ্যাপকে বাড়ানো কমানোকে কি বলতেছি? লিডিং না লেডিং। লেড, এই যে লেড ধাতু আছে না, লেড, ওই লেড থেকে মূলত আসছে লেডিং। ঠিক আছে? আরেকটা হইল কার্নিং। কার্নিং মানে হচ্ছে যে কোনো দুইটা অ্যালফাবেটের মধ্যকার দূরত্ব। যেমন এখানে একটু দেখেন এন এবং আই, এই দুইটা লেটারের মধ্যে যে দূরত্ব, আর এবং এন এই দুইটার দূরত্ব কি সমান? এখন আপনি চাচ্ছেন স্পেসিফিক ভাবে শুধুমাত্র আর এবং এন এর মাঝখানে দূরত্বকে বাড়াতে বা দূরত্বকে কমাতে, তখন এই দুইটা অ্যালফাবেট বা দুইটা লেটারের মধ্যে আমরা যখন দূরত্বকে বাড়াই বা কমাই ওই ব্যাপারটাকে আমরা বলতেছি কার্নিং। এখন কার্নিং কিভাবে করতে হয়? কার্নিং করার জন্য প্রথম শর্ত হচ্ছে আগে একটা থার্ড পারসন লাগবে। থার্ড পারসনটা আগে, থার্ড পারসন হচ্ছে টাইপ টুল। টাইপ টুলকে রাখতে হবে যাদের মধ্যে আমি দূরত্ব বাড়াইতে কমাইতে চাই তাদের মধ্যে রাখলাম। রাখার পরে এরপর দেখেন এখানে একটা অপশন আছে সেট দ্য কার্নিং ভ্যালু। যদি আমি মানে ডাউন মেনুতে দেই তাহলে দেখেন আমার কার্নিংটা আস্তে আস্তে কমতেছে। ওই দুইটা ওয়ার্ডের মধ্যে দূরত্ব কমে গেল, কিন্তু এই দুইটার মধ্যে কমেছে, এই দুইটার মধ্যে কমছে,
কমে নেই, এই দুইটা ঠিকই থাকবে, শুধুমাত্র যার যে দুইটা অক্ষরের মাঝখানে বা যে দুইটা অ্যালফাবেটের মাঝখানে আমি মাউসের কার্সরটা রাখবো ওই দুইটার মাঝখানে দূরত্ব বাড়বে বা কমবে। অনেকের আরেকটা প্রবলেম হবে, অনেকে বলবে যে স্যার আমার তো আমি তো স্যার সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে আমি দিছি কিন্তু আমার তো ওলান আয় না, আমার তো ইলান আয়, তারপর এটা না পড়াই আমার স্ক্রিনশট পাঠাবে। এখানে বলা আছে যে কার্নিং ইজ এক্সটেন্ডেড সিলেকশন ক্যান বি সেট আপ টু অটো আর জিরো, মানে কার্নিং এখন কততে সিলেক্ট করা যাবে, জিরোতে আর অটোতে সিলেক্ট করা যাবে, অন্যান্য মান আমি এখানে দিতে পারবো না। কেন, ওই যে বলছিলাম থার্ড পারসন ইনক্লুড করি নাই, কোন দুইটার মাঝখানে আমি দূরত্ব বাড়াবো কমাবো সেটা বলে দিয়েছি, বলে দেনি। তাহলে টাইপ টুল নিয়ে আমি যদি এখন বলে দেই যে এই দুইটা অ্যালফাবেটের মধ্যে দূরত্ব বাড়াবো কমাবো, ক্লিক করলাম, কার্সরটা আসলো, এবার যদি আমি মানকে বাড়াই, এখন দেখেন বেড়ে গেছে, বুঝতে পারছি। এতটুকু পর্যন্ত তিনটা জিনিস বললাম, ট্র্যাকিং, লিডিং, কার্নিং। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, যদি কোনো জিনিস না বোঝেন বলেন, কারণ এই জিনিস ক্লিয়ার করতেই হবে, এই জিনিস ক্লিয়ার না করলে নেক্সট ক্লাসের টপিক বুঝবেন না। কারো কোনো কনফিউশন আছে? নাই, তাহলে আপনাদের একটু আবার রিথিঙ্ক করায় দেই। লিডিং হচ্ছে কোনটা বলেন তো, লাইন গ্যাপকে বাড়ানো কমানো, নাকি শুধু বাড়ানোকে লিডিং বলে? বাড়ানো কমানো দুইটাই। ট্র্যাকিং কোনটা? ট্র্যাকিং যে কোনো দুইটা লেখার মাঝখানে দূরত্ব বাড়ানো কমানোকে কি বলে? ট্র্যাকিং বলে, ওইটাকে বলে কার্নিং। আর ট্র্যাকিং কোনটা? একটা ওয়ার্ডের মধ্যে সবগুলো অ্যালফাবেটের দূরত্ব যদি বাড়াই কমায় তাকে কি বলতেছি? ট্র্যাকিং বলতেছি। মনে থাকবে সবার? এবার আসি, হ্যাঁ ভিডিও চলতেছে, যদি ক্লাসে মনোযোগ না দেন তাহলে ভিডিও দিমু না। এবার আসি, এখানে এই যে অনেকের লেখা চ্যাপ্টা হয়ে যায়, অনেকের লেখা এই যে ভুলে এরকম চ্যাপ্টা করে ফেলছেন, এখন কি করবেন? কন্ট্রোল জেড একটা ওয়ে, এবং কন্ট্রোল জেড দিয়েও এটা ঠিক হচ্ছে, এটা এমন বাঁকা করছেন কন্ট্রোল জেড দিয়েও এটা ঠিক হচ্ছে না, তখন প্রথম কাজ যেটা করবেন সেটা হলো তওবা পড়বেন আর ইস্তেগফার পড়বেন, যাতে এই ভুল দ্বিতীয়বার না হয়। এরপরে যেটা করবেন, এখানে একটা অপশন আছে যে ভার্টিক্যাল স্কেল, হরাইজন্টাল স্কেল। স্কেল মানে হলো বড় ছোট করা, স্কেল মানে কি? বড় ছোট করা। তাহলে একটু আগে বুঝাইলাম ভার্টিক্যাল মানে কি আর হরাইজন্টাল মানে কি। তাহলে এখানে ভার্টিক্যালটা 100% আছে, হরাইজন্টালটাও কত রাখতে হবে? 100% রাখতে হবে। যদি এই দুইটা মান আলাদা আলাদা থাকে, দেখেন এখন কি ভার্টিক্যাল স্কেল আর হরাইজন্টাল স্কেল দুইটা কি একই না আলাদা? আলাদা আলাদা থাকলে লেখা চ্যাপ্টার হয়ে যাবে। কিন্তু এইটা আছে 24, আমি যদি এটারও বলে দেই 24, এখন কি লেখাটার চ্যাপ্টার? কেন? কারণ আমার দুইটা মানই সমান। কিন্তু আমি যদি এটারে বলে দিই আবার 100, কারণ স্যার তো বলছে 100 থাকতে হবে, এখন দেখেন তো এটা কি সমান হয়েছে? না। তাহলে এখানেও আমাকে এসে বলে দিতে হবে কত? 100। মানে দুইটা মান সেম রাখতে হবে, বুঝতে পারছি? এরপরে আসি, এখানে একটা লেখা যখন আমরা লিখি তখন দেখেন এই লেখাটা একটা লাইনের উপরে দাঁড় করানো, তাই না? এই লাইনটাকে আমরা বলি বেজ লাইন। কি বলি? বেজ লাইন। এখানে একটা অপশন আছে বেজ লাইন শিফট। এই বেজ লাইন মানে কি, আমি যদি আপ এরো দিই তাহলে বেজ লাইনটা উপরের দিকে যাবে, আর যদি ডাউন এরো দিই বেজ লাইনটা নিচের দিকে আসবে। এখন বেজ লাইনের আসলে কাজটা কি? বেজ লাইনের কাজ হচ্ছে, এটা একটা বেজের মতো, এটা একটা কি বলে যে, মনে করেন এটা একটা অবজেক্ট, এটা একটা বেজ, আমি যদি বেজকে উপরে উঠাই বোতল অটোমেটিক উপরে উঠবে, আমি যদি বেজকে নিচে নামাই বোতল অটোমেটিক নিচে নামবে। সিমিলার ভাবে আমি যদি সবগুলো লেখাকে উপরে নিচে নিতে চাই, লেখার স্ট্রাকচারকে ঠিক রেখে, তাহলে আমার বেজ লাইন উপরে নিচে করতে হবে। এবং এই জিনিস আমাদের এখন জেনে রাখা জরুরি। এটার অ্যাপ্লাই যেটা অ্যাপ্লিকেশনটা কিছুদিন পরে আমরা করব, তখন যাতে আবার ভুলে না যান, এটা মনে রাখবেন। আরেকটা হচ্ছে ক্যারেক্টার রোটেশন। ক্যারেক্টার রোটেশন বলতে বোঝায়, ধরেন আমি এই একটা লেখাকে সিলেক্ট করে বলে দিব যে এটা রোটেট হয়ে যাবে, তাহলে এটা বেঁকে গেল, বুঝতে পারছেন? এখন অনেক সময় দেখবেন যে আপনার যাই লিখতেছেন সবগুলা লেখা এরকম বাঁকা হয়ে আসতেছে, কারণ ওই যে বলছিলাম এখানে একটা স্টাইল হয়তো অ্যাপ্লাই করা ছিল, ওই স্টাইলটাই বারবার কি হচ্ছে। তাহলে এরকম যদি হয় তখন কি করতে হবে? কেমনে করে? রিসেট মেনুতে যে রিসেট প্যানেল। স্যার আমার তো রিসেট প্যানেল আয় না, এটা কি করা? হাইড করা। শো অপশন দিবেন, চলে আসবেন, দেন রিসেট করে দিবেন, বুঝতে পারছেন? এবার আসি, এতটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার? এতক্ষণ আমরা কথা বললাম শুধুমাত্র একটা ক্যারেক্টার বা একটা ওয়ার্ড নিয়ে, কিন্তু প্যারাগ্রাফ
প্যারাগ্রাফ কেমনে লেখে, প্যারাগ্রাফ কি এরকম একটা ওয়ার্ড দিয়ে প্যারাগ্রাফ হয় না, কয়েকটা সেন্টেন্স মিলে প্যারাগ্রাফ হয়। তাহলে আমরা যদি এখান থেকে একটা প্যারাগ্রাফ নেই, এবারে প্যারাগ্রাফের কিছু জিনিসপাতি আছে, এগুলো একটু বোঝা জরুরি। তাহলে প্যারাগ্রাফকে এডিট করার জন্য আমার লাগবে প্যারাগ্রাফ প্যানেল। আচ্ছা, এখন ধরেন কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে এরকম হইতে পারে কিনা যে আমার এই লেখাটার ট্র্যাকিং বাড়াইতে হবে, তখন আমরা কি করব? তখন কি আমরা পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট করে তারপরে ট্র্যাকিং বাড়াবো? না। তাহলে আমরা কি করব? টাইপ টুল নিয়ে ওই লেখাটাকে আগে সিলেক্ট করে তারপর আবার এক্সিস্টিং ট্র্যাকিংটা বাড়ায় দিব। আর যদি আমি চাই যে না শুধুমাত্র এই দুইটার মধ্যে আমি কার্নিংটা বাড়াবো, তাহলে ওই দুইটার মধ্যে মাউস আগে রাখতে হবে, রেখে তারপর আমাকে কার্নিং বাড়াইতে হবে। বুঝতে পেরেছি? এবার আসি প্যারাগ্রাফ প্যানেলে আসার পরে আমাদের এখানে আরো বেশ কিছু অপশন আছে, যেমন অ্যালাইনমেন্ট। এখন দেখেন আমার লেখাটা সবগুলো কোন পাশে অ্যালাইন করা? বাম পাশে। ডান পাশে কি অ্যালাইন করা আছে? তাহলে আমি যদি ডানে অ্যালাইন করতে চাই তাহলে আমাকে দিতে হবে রাইট অ্যালাইন, ডান পাশে অ্যালাইন হলো। আমি যদি মাঝখানে অ্যালাইন করতে চাই তাহলে আমাকে দিতে হবে সেন্টার অ্যালাইন, মিডল অ্যালাইন হলো। কিন্তু আমি যদি চাই ডানে এবং বামে দুই জায়গাতেই অ্যালাইন হবে, তখন আমাকে দিতে হবে জাস্টিফাই। এবং জাস্টিফাইয়ের তিনটা অপশন, একটা হচ্ছে লেফট জাস্টিফাই, এটা হচ্ছে রাইট জাস্টিফাই। এখন সিলেক্ট করলাম, লেফট জাস্টিফাই দিই, তাহলে কি হচ্ছে আমার বাম পাশ এবং ডান পাশ সমান। এবং যদি নিচে আমার কোনো লেখা বেঁচে যায়, এগুলোকে আপাতত আমি কেটে দিচ্ছি। দেখেন নিচে আমার একটা লাইন বেঁচে গেছে না? তাহলে ওটাকে কোন পাশে অ্যালাইন করে দিয়েছে সে? নাকি রাইটে? লেফটে। কেন? কারণ আমি দিয়েছি লেফট জাস্টিফাই। কিন্তু যদি আমি দিতাম রাইট জাস্টিফাই, তাহলে ডান বাম সমান থাকতো, নিচে যদি কোনো লেখা বেঁচে যায় সেটাকে ডানে অ্যালাইন করবে। যদি দিতাম সেন্টার জাস্টিফাই, আর যদি বলতাম অল জাস্টিফাই, তাহলে গ্যাপ বাড়াই দিচ্ছে। এখন বাড়াইলো কেন এরকম? কারণ সে কমান্ড ফলো করছে। আমি তারে কমান্ড দিছি যে ডানে বামে যা আছে সব সমান করো। এখন সে ডানে বামে সমান করতে যায়, তার তো এখানে পর্যাপ্ত পরিমাণ ওয়ার্ড নাই, যেই ওয়ার্ড দিয়ে সে এটাকে কি করবে? সমান করবে। এজন্য সমান করার জন্য সে এখানে এক্সট্রা করে কি নিয়ে আসছে? গ্যাপ বা স্পেস নিয়ে আসছে। স্পেস নিয়ে সেইগুলাকে সমান করে দিয়েছে। ওকে, এবার আসি। এখন এটাকে আমরা বলি হচ্ছে টেক্সট বক্স। এই যে দেখেন একটা বক্স দেখা যাচ্ছে না, এটাকে আমরা বলতেছি টেক্সট বক্স। এই টেক্সট বক্সটা মানে হচ্ছে এই বক্সের ভিতরে লেখাগুলা থাকে। কখনো কখনো এরকম হইতে পারে আমার বক্সটা হয়তো ছোট, যার কারণে এখন দেখেন আমার লেখার তুলনায় বক্স ছোট না। তাহলে এই যে দেখেন এই বক্সের নিচে ছোট্ট একটা কি আসছে? লাল দাগ আসছে। এই লাল দাগের মানে হচ্ছে এইটা যে আমার বক্সের এরিয়া যতটুকু, ওই এরিয়ার ভিতরে আমার লেখাটা জায়গা হচ্ছে না, সংকুলান হচ্ছে না। তাহলে এটা সলভ করার ওয়ে হলো দুইটা, হয় আমার জায়গা বাড়াইতে হবে অথবা লেখার কমাইতে হবে না। লেখা তো মনে করেন যে এখানে আমার লেখা এই কয়টাই লাগবে, লেখা কমায় দিলে তো আমার হচ্ছে লেখা তো চলেই গেল। লেখা রাখবো সেম লেখাই, কিন্তু সাইজটা কি করতে হবে? সাইজ কমাই দিতে হবে। তাহলে আমরা যদি ওই অবজেক্টকে সিলেক্ট করে বাড়ায় দেই, বক্স বাড়তেছে। অনেকে কি করবে? বক্স না বাড়ায়া এই লেখাগুলারে বাড়ায় ফেলবে, মানে লেখাটা যে চ্যাপ্টা করে ফেলবে। লেখা চ্যাপ্টা করা যাবে না, বক্স ধরে টান দিতে হবে। বক্স ধরে টানবো কেমনে? বক্স ধরে টানার জন্য বক্স সিলেক্ট করেন, দেখেন ছোট্ট একটা এখানে মানে কি বলে এটা পয়েন্টের মতো আসবে, ওই পয়েন্টে ক্লিক করে তারপর টান দেন, দেখেন আমার ওই দাগটা চলে গেছে। অথবা আরেকটা কাজ করা যেতে পারে, এই লেখার যে সাইজটাকে ক্যারেক্টার প্যানেল থেকে আমি যদি এসে কমায় দেই, এখন দেখেন ওই লাল দাগটা কি আছে? নাই। এতটুকু পর্যন্ত যদি আমরা বুঝতে পারি, এবার আসি আরো কিছু অপশনে। এখন আমার হয়তো এখানে আমার লেখাটা রাখা, আমার বক্স হইলো এত বড়। এখন আমি চাচ্ছি এই পুরো বক্সে আমার অটোমেটিক্যালি লেখা চলে আসবে, কারণ এখানে তো আমি আর টাইপ করে করে লিখবো না। তাহলে অটোমেটিক লেখা কিভাবে নিয়ে আসবো? প্রথম শর্ত হচ্ছে আমরা টাইপ টুল নিব। টাইপ টুল নিয়ে টাইপ টুলটাকে আমরা এখানে ক্লিক করব। আবার এমনি ক্লিক করলে কিন্তু পয়েন্ট টাইপ আসবে, পয়েন্ট টাইপ নেওয়া যাবে না। ওই বক্সের ভিতরে এসে তারপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করেন, এখানে একটা লেখা আছে ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট, মানে এই পুরো বক্স যা থাকবে এই বক্সকে টেক্সট দিয়ে ফিল করে দিবে, টেক্সট দিয়ে ভর্তি করে দিবে। এবার যদি আমি দিই অ্যাপ্লাই, দেখেন আমার এই বক্সটা পুরোটা লেখা দিয়ে ভর্তি করে দিল। এবার আসি, আই থিঙ্ক লেখা আমি বেশি নিয়ে ফেলছি, বাট বেশি নেই, প্রবলেম নেই। এখানে কিছু জিনিস দেখাই। তাহলে অ্যালাইনের অপশনগুলো বুঝতে পারছি। এবার আসি এখানে, এটার নাম হলো লেফট ইনডেন্ট। ইনডেন্ট মানে হলো সরানো। তাহলে আমি যদি আপ এরোতে ক্লিক করি, আপ এরোতে ক্লিক করলে লেখাটা কি হচ্ছে? বাম পাশ থেকে সরতেছে, কারণ এটা লেফট ইনডেন্ট।
তাহলে রাইট ইনডেন্ট কি হবে বলেন তো? রাইট ইনডেন্ট দিলে ডান পাশ থেকে সরবে। আচ্ছা, ফার্স্ট লাইন লেফট ইনডেন্ট মানে কি? প্রথম লাইনটা বাম দিক থেকে সরবে। বিভিন্ন গল্পের বইতে আমরা এই ধরনের লেখা দেখি না, প্রথম লাইনটা একটু সরায়া লেখা থাকে। আচ্ছা, আরেকটা হইলো স্পেস বিফোর প্যারাগ্রাফ, স্পেস আফটার প্যারাগ্রাফ। তাহলে বিফোর মানে কি? আগে। তাহলে আমি যদি আপ এরোতে ক্লিক করি তাহলে প্রত্যেকটা প্যারার আগে কি হবে? গ্যাপ বা স্পেস তৈরি হবে। আর যদি আফটার দেই, ধরেন এখানে এসে আমি একটু দেখাই, স্পেস আফটার প্যারাগ্রাফ, তাহলে এটা আমার একটা প্যারাগ্রাফ শেষ হচ্ছে এবং এই শেষ হওয়ার পরে একটা গ্যাপ দিয়ে নতুন প্যারাগ্রাফ শুরু হচ্ছে। আচ্ছা, দেন আমরা এটাকে বলে দিতে পারি 0। এতটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার? এই ক্যারেক্টার প্যানেল এবং প্যারাগ্রাফ প্যানেল নিয়ে কারো যদি কোনো ধরনের প্রশ্ন, কনফিউশন থাকে করতে পারেন। আছে? আছে? যদি না থাকে তার মানে আমরা সবাই ক্লিয়ার। এখন এই জিনিসটা আমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করার জন্য হোমওয়ার্ক লাগবে, তাই না? তাহলে চলেন আজকের হোমওয়ার্ক কি? আজকের হোমওয়ার্ক হইল এটা লাস্ট দিছিলাম মনে হয় এইখানে। Organize, move, ওকে, অলরেডি আপনাদের গ্রুপে হোমওয়ার্ক দেওয়া হয়ে গেছে 2539। এখানে আসেন, টাইপ টুল দিয়ে এই টাইপোগ্রাফিগুলো আমরা বানাবো। এখন এই টাইপোগ্রাফি অ্যাকচুয়ালি কেমনে বানাইতে হয়, এগুলো কি জিনিস, এগুলো একটু বুঝি আগে। এই যে শীতের দিন চলে আসছে, শীতের দিনে এই যে আশরাফুর খুব সুন্দর একটা হুডি পরছে, হুডি দিয়ে কোনো ডিজাইন আছে দেখি তো? সামনে আছে, যদিও দেখা যাচ্ছে না। ডিজাইন আলা হুডি কার আছে? না, কারোই নাই। এই যে আলীর আছে, খুব সুন্দর একটা সামনে ডিজাইন আছে। এখন এরকম ডিজাইনও থাকতে পারে, আবার এরকম বেশ কিছু জিনিস লেখা থাকে না যে মানে মোটিভেশনাল কোর্স লেখা থাকে, নিউ ডে নিউ ইন্সপিরেশন, হ্যাঁ, নিউ ডে নিউ ভাইব, এরকম কিছু ছাপড়ি টাইপের লেখা থাকে না? থাকে। এখন আবার এগুলাকে দেখবেন যে টি শার্ট বলে, টি শার্ট। সাইলেন্ট। টাইপোগ্রাফি টি শার্টে যদি ক্লিক করি, আমি যদি লিখি, দেখেন তাহলে আগে আমার লেখাটা লিখতে হয়, তারপর ওই লেখা লিখে কই বসায়? টি শার্টে বসায়। যেমন এখানে যদি দেখি, আগে আমার লেখা লিখতে হয়, ওই লেখাটা তারপরে টি শার্টে বসাইতে হয়। তাহলে এই টাইপের টি শার্ট টাইপোগ্রাফি বা মোটিভেশনাল কোড আমরা আজকে কিছু ডিজাইন করব, এবং এতে করে আমাদের টাইপোগ্রাফি নিয়ে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতে হয় এটার প্র্যাকটিসও যেমন হবে, একই সাথে টাইপ টুলের প্র্যাকটিসটাও হবে। এবার এটা নিয়ে কাজ করব কেমনে, ছবিটা নিয়ে যাই, এখানে আসি, এটাকে এখানে রাখি, এটাকে এখানে রাখি। সাইলেন্ট। তাহলে প্রথমত আমাদের ছবিটা নিয়ে আসতে হবে। ছবিটাকে আমরা সাইডে রাখলাম, লক করে দিলাম। এরপরে বলেন কোনটা দেখাবো? আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এখানে কিছু ফন্ট আছে, ওই ফন্ট যদি একদম হুবহু না মিলাইতে পারেন কোনো সমস্যা নাই, বাট এক্স্যাক্টলি যদি মিলাইতে নাও পারি, অ্যাটলিস্ট 90%, 90% কাছাকাছি হইতে হবে। বুঝতে পারছেন? 100-এ 100 না মিলান কোনো সমস্যা নাই, অ্যাটলিস্ট 90% যাতে কাছাকাছি হয়। বুঝতে পারছেন? এবার আসি, বলেন কোনটা দিয়ে শুরু করব? কোনটা? নেভার, ইউ আর নেভার। আচ্ছা, এগুলো দেখাবো, তাহলে এগুলো সব পারবেন, এগুলো তাহলে দেখাতে হবে না। তাহলে পোলাপান উপরের গুলো আগে না দেখে আগে নিচে চোখ যায় কেন? উপরে কোনটা? এটা? আচ্ছা, তাহলে দেখেন এখানে একটা লেখা আছে, তাহলে এই লেখার জন্য তাহলে এখানে কি একটা ওয়ার্ডে লেখা না, তাহলে কি আমার পয়েন্ট টাইপ নিতে হবে না এরিয়া টাইপ নিতে হবে? কি টাইপ? এখানে লেখা কয়টা?
একটা এ মম একটা ওয়ার্ড না, একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড এ আর মম যদি আলাদা তাহলে দুইটা। তাহলে এক্ষেত্রে আমরা কি মানে প্যারাগ্রাফ আকারে লেখা নিব না পয়েন্ট টাইপ আকারে লেখা নিব? কনফিউশনে পড়ে গেছেন। প্যারাগ্রাফ মানুষ কখন নেয়? যখন মাইন্ডসেট লেখা বেশি থাকে তখন মানুষ প্যারাগ্রাফ নেয়। আমার লেখা কি বেশি, তাহলে আমি প্যারাগ্রাফ নিব? আমি নিব পয়েন্ট টাইপ। তাহলে টাইপ টুল নিব, ক্লিক করলাম, পয়েন্ট টাইপ আসছে। এবার আমি লিখব এ মম। লেখার পর আমি দেখলাম আমার সবগুলা লেখা বড় হাতের, তাহলে ক্যারেক্টার প্যানেলে এসে বলে দিব অল ক্যাপস, বড় হাতের হয়েছে। এরপর দেখতেছি ফন্টের সাইজটা বাড়ানো, তাহলে লেখাকে সিলেক্ট করে আমি ফন্টের সাইজ বাড়ায় দিলাম। কিন্তু বাড়ানোর পরে আমি দেখতেছি এইটার যে ফন্ট আর এটার ফন্ট কি সেম, তাহলে ফন্ট মিলাইতে হবে। ফন্ট মিলাবো কেমনে? ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন, দেখি কোনটা কাছাকাছি যায়। না এটা না, এটা যাচ্ছে। দেখেন এটাই যদি একটু বোল্ড হইতো তাহলে হইতো। তাহলে লেখা নিলাম, আমরা রেগুলার থেকে বলে দিলাম বোল্ড হয়েছে। নিচে একটা লাইন আছে, এখন এখানে যদি আমি আন্ডারলাইন দিই তাহলে এই লাইন আর এই লাইন কি সেম? সেম না। তাহলে আন্ডারলাইন না দিয়ে ওই যে কি করতে হবে, আলাদা লাইন নিতে হবে। আলাদা লাইন নিলাম, কালার দিব ব্ল্যাক কালার, একটু উপরের দিকে নেই। তারপর কি লেখা আছে? ফরগিভস। অল্টার ধরে শেপ যেভাবে কপি করি লেখাকেও কপি করা যায় কিনা, টাইপ টুল নিয়ে লেখাকে সিলেক্ট করব, লিখব ফরগিভস। এবার আমার যে লেখার এই লেখা কি সেম, তাহলে ক্যারেক্টার প্যানেলে এসে লেখার সাইজকে কমায় দেই। কমিয়ে দিয়ে আমার এই লেখা কি বোল্ড, তাহলে এটাকে বোল্ড রাখা যাবে না, এটাকে আমরা রাখলাম ধরেন যে মিডিয়াম বা হলো রেগুলারে রাখি। ফন্ট সাইজ একটু বাড়ায় দিতে পারি। তারপর কি বলছে? আস অল আওয়ার, তাহলে এটাকে অল্টার ধরে কপি করে আস অল আওয়ার। এবার দেখেন এটার ফন্ট আর ওইটার ফন্ট কি সেম? সেম না। তাহলে আমরা এখানে আসি, আই থিঙ্ক এটা কাছাকাছি যাচ্ছে। এখানে একটু মানে এই যে লেজের মতো জিনিস আছে, এখানেও লেজের মতো জিনিস আছে, বাট হয়তো রেজুলেশনের কারণে বোঝা যাচ্ছে না। বাট আপনারা যেহেতু হাই রেজুলেশনের ফাইল ডাউনলোড করবেন আপনাদের বোঝা যাবে, প্রবলেম নেই। এখন এখানকার ফন্টের সাইজ, এটার সাইজ আর এটার সাইজ কি সেম? তাহলে ফন্টের সাইজ আমরা কমিয়ে দেই, কমিয়ে এটা থিঙ্ক রেগুলার, সেটা রেগুলারই থাকুক। ট্র্যাকিংটা আমার কাছে বেশি লাগতেছে, তো আমি সবগুলার ট্র্যাকিংটাকে ধরে 0 করে দিচ্ছি। মোমের ট্র্যাকিংও বড় আছে না, তাহলে লাইনটার একটু ছোট হবে। আস অল আওয়ার, এই ফন্টটা আর একটু বড় করতেই পারি। এখানে কি কিছু লাইন আছে না, তাহলে লাইন টুল নিলাম। লাইন টুল নিয়ে এই পাশে একটা এরকম আছে, তারপর এইভাবে একটা আছে, দুইটাকে সিলেক্ট করে তারপর বলে দিলাম কালার, অ্যালাইন করে দেই, গ্রুপ করে দিব। গ্রুপ করার পরে ওইটাইকে যদি আমরা ঘুরে দেই তাহলে অবজেক্ট ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ওকে না কপি, কপি করে ওইটারে টানে নিয়ে আসলাম। এবার দেখেন তো এখান থেকে এটার দূরত্ব, এখান থেকে এটার দূরত্ব সমান, কিন্তু এইখানে সমান কিনা? তাহলে ওই যে একটু আগে শিখছিলাম শুরুতে অ্যালাইনে সবগুলার দূরত্ব সমান করতে হলে সবগুলাকে সিলেক্ট করতে হয়। অ্যালাইন প্যানেল কোথায়? অ্যালাইন প্যানেলে আসবো, একটাকে আবারও ক্লিক করব, ক্লিক করে বলবো গ্যাপ হরাইজন্টাল, বেশি হয়ে গেছে 20 দিয়ে যদি দেই, ঠিক আছে, আই থিঙ্ক 5 দিতে পারি, পারফেক্ট। এই তিনটা লেখা কি, এই তিনটা জিনিস মিলে একটা জিনিস না? তাহলে এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলব। তারপরে কি আছে? ফলস, ওই লেখাকে অল্টার ধরে কপি করব, টাইপ টুল নিয়ে আসলাম, এরপর আমরা বলবো FAULTS, ফলস। ফলস লেখাটা ক্যারেক্টার প্যানেল থেকে একটু বড় করতে হবে এবং এটা কি একটু বাঁকা আছে, তাহলে আমরা এটাকে রেগুলার না রেখে রাখবো হলো ইটালিক। আচ্ছা, এখানে কি লেখা আছে? নট টু মেনশন, তাহলে নট টু মেনশন। এবার ওই ফন্ট আর এই ফন্ট কি সেম? সেম না, তাহলে আমরা ফন্ট, এখানে দেখেন আরেকটা জিনিস দেখাই, মিস করে ফেলতেছিলাম এটা, তাহলে এটা এমনি থাকুক। আমি এটার আরেকটা লেখা নিলাম,
আরেকটা লেখা নিয়ে আমি ফন্ট চেঞ্জ করলাম, ফন্ট চেঞ্জ করে আমি এটার ধরেন যে বললাম ব্ল্যাক, এটার কালারটাও আমি চেঞ্জ করে দিলাম, কালার চেঞ্জ করে ধরেন আমি ট্র্যাকিং, আচ্ছা এই কালার ভালো লাগতেছে না, দেখেন এখান থেকে ট্র্যাকিং আমি বলে দিলাম, চোখে ব্যথা করতেছে, দিলাম যান, এখান থেকে দিলাম 100। তারপরে হচ্ছে এখান থেকে আর কি দিব, আচ্ছা ট্র্যাকিং বাড়াইছি, সাইজটা আর একটু বাড়াই দিই, অনেক পরিবর্তন করছি না এখানে, ফন্ট পরিবর্তন করেছি, কালার ট্র্যাকিং সব পরিবর্তন করছি। এইবার আমি যদি চাই ওই যে ওয়ার্ডে একটা জিনিস ছিল ফরম্যাট পেইন্টার, মনে আছে যে স্টাইল কপি হইতো, এখানেও আমি যদি চাই এই লেখার এই স্টাইলটা কপি হবে, তাহলে ওই লেখাকে সিলেক্ট করব, আই ড্রপার টুল দিয়ে জাস্ট লেখার উপরে যদি ক্লিক করেন পুরো স্টাইলটাই চলে আসবে। কিন্তু যদি আমি শুধু কালার নিতে চাই তখন কি করব, শিফট ধরে ক্লিক করব, শিফট ধরে ক্লিক করলে শুধু কালার আসবে, আর যদি শিফট ছাড়া ক্লিক করি তাহলে পুরো স্টাইলটাই আসবে। বুঝতে পারছি? রিসেট করে ফেলি, তাহলে এখানে আসি, তাহলে এই লেখাটা ওইটার মতো হবে না, ওইটার সাইজে হবে, তাহলে এটাকে সিলেক্ট করে আই ড্রপার টুল দিয়ে বলে দিলাম ক্লিক, হয়েছে, রাখলাম। লেখার নিচে একটা কি আছে, লেখার নিচে কি আছে, রেক্টেঙ্গেল, তাহলে রেক্টেঙ্গেল নিব, রেক্টেঙ্গেলের কালার ধরে দিলাম সাদা কালার। স্যার আমার লেখা তো যায়গি, আসছে, হ্যাঁ এটা আরো কয়েকদিন সমস্যা ফেস করতে থাকেন, সলভ হবে কয়েকদিন পরে, প্যারা নেই, আরো কয়েকদিন 1 or 2। তাহলে আমরা এখান থেকে যদি লিখি 1, তারপরে এটাকে কপি করে লিখব 2, এখানে আবার কি লেখা আছে অর, তাহলে ওইটাকে কপি করে আবার লিখি অর, কিন্তু অর যে লেখাটা ওইটার সাইজটা কেমন ছোট, তাহলে এটার সাইজকে আমরা আরো ছোট করে ফেলি, একটা ইলিপসের ভিতরে, তাহলে একটা ইলিপস নিব, ইলিপস নিয়ে লেখার কালার, আচ্ছা এটাকে পিছনে নিলাম, পিছনে নিয়ে পিছনে অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড, লেখার কালার হবে সাদা কালার, এটা লেখার কালার হবে সাদা কালার, শেপের কালার হবে ব্ল্যাক, ঠিক আছে। লেখাটা অ্যালাইন হবে না সার্কেলের সাথে, তাহলে লেখা আর সার্কেলকে ধরবো, ওই যে সার্কেলকে কি অবজেক্ট বানাবো, কি অবজেক্ট বানিয়ে বলবো অ্যালাইন অপশন সেন্টার, সেন্টার 2 যেটা আছে আই থিঙ্ক আর একটু ভিতরের দিকে যাবে, স্যার ওই ওটাকে কি স্যার ক্লিক করে স্যার জি স্যার ক্লিক করে অ্যালাইন করতে হবে, এই পাশে আসবে, সার্কেলটা আই থিঙ্ক আর একটু ছোট হবে তাই না, বড় থাকবে না, 1 or 2, এই দুইটা মিলে একটা গ্রুপ করতে পারি, একটা গ্রুপ করে দিয়ে তারপর এটাকে আমরা এভাবে রাখি, গ্যাপগুলো সমান করে ফেলি, সিলেক্ট করব একটাকে, সিলেক্ট করে বললাম গ্যাপ সমান, গ্যাপ সমান হয়ে গেছে, সেন্টার অ্যালাইন করব, অ্যালাইন করে আমরা একটু বাড়ায় দিই, স্যার ওই একটাকে ক্লিক না করলে একটাকে ক্লিক না করলে কি হবে, সবগুলোকে সিলেক্ট করে যদি আমি বলেন যে অ্যালাইন, এই যে দেখেন, বা যদি দেন এরকম তখন মানে সমানভাবে বড় হবে না বা সমানভাবে আসবে না, সো একটাকে ক্লিক করে তারপর সমানভাবে নিয়ে আসতে হবে, এটা একটু উপরের দিকে যাবে। এরপরে গেছে উই ডোন্ট, তাহলে ওই লেখাটাকেই এবং শেপটাকে অল্টার ধরে আমরা কপি করতে পারি, তারপর টাইপ টুল নিয়ে আমরা এখানে জাস্ট লিখে দিব উই ডোন্ট, এই শেপটা আবার দেখতেছি দুই পাশে কি করা, দেখেন না কি করা, রাউন্ড করা, তাহলে ডিরেক্ট সিলেকশন টুল নিব, শেপকে সিলেক্ট করে বলে দিব রাউন্ড, এই লেখা কি এমনি চিপায় থাকবে, সেন্টারে আসবে। স্যার আমার শেপ যায় কি সমস্যা, সিলেক্ট করছি দেখেই তো শেপ চলে গেছে, সিলেক্ট না করলে কি অ্যালাইন হইতো, শেপ সিলেক্ট করা আছে, ঝামেলা কোথায় হয়েছে বলেন, লেখা না আর্টবোর্ড সিলেক্ট করা, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসেন, দুইটারে সিলেক্ট করেন, সিলেকশন করে এবার অ্যালাইন করেন, বুঝতে পারছেন। ইভেন হ্যাভ, স্যার ডোন্ট অর দে স্যার এটা ফ্রেন্ড ডোন্টের, ও আচ্ছা এটা তো এই যে অ্যাপোস্ট্রফি দিয়ে দিবেন, সরি অ্যাপোস্ট্রফি বলতেছি এটারে, এটার নাম কি, এই যে যেটা নাম ওইটাই দিয়ে দিবেন আর কি, ভুলে গেছি, ইনভার্টেড কমা মনে পড়ছে,
ইভেন হ্যাভ, ইভেন হ্যাভ লিখলাম, নিচে একটা লাইন আছে, ওই লাইনটারে ধরে কপি করে নিয়ে আসি। এবার এটা কি বোল্ড হবে না? ঠিক আছে, ঠিক আছে। এখন দেখেন আমার লেখাটা কেমন যেন একটু মানে কিছু এদিকে কিছু এদিকে এরকম মনে হচ্ছে না? তাহলে সবগুলো লেখাকে সিলেক্ট করে একবারে গণহারে বলে দিব অ্যালাইন। এখন দেখেন এই যে এখানে ভেজাল হয়ে গেছে, তাহলে এটাকে কি করতে হবে? আগে ওই তিনটাকে ধরে আগে গ্রুপ করতে হবে, তারপর সবগুলাকে ধরে বলতে হবে অ্যালাইন। হইল? সবগুলাকে ধরে গ্রুপ করে ফেলেন। এবার গেল একটা, বুঝতে পারছি? এরপর বলেন আর কোনটা পারবেন না? এই শেপ বানাইতে পারবো, কেমনে বানাবো এটা? পেন্টুল, পেন্টুল ছাড়া কেমনে বানানো যায় বলেন? রেক্টেঙ্গেল দিয়ে নিলাম, রেক্টেঙ্গেল, তারপরে পাথ অ্যাড করতে হবে, করলাম পাথ অ্যাড, তারপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ভিতরে ঢুকাই দিব। বুঝতে পারছি? গেল। তাহলে এটা পারবো, এটা পারবো, এই লাইন তো দিতে পারবো, এই স্টার পারবো দিতে, স্টার বানাইছিলেন না একদম প্রথম ক্লাসে, লোগো বানাইছিলাম। আচ্ছা, তাহলে প্রবলেম হবে কোনটা? এটা কমা। তাহলে এই শেপ বানাইতে পারবো নাকি এটা পারবো না? পেন্টুল ছাড়া কেমনে বানাবেন বলেন? নিলাম, একটু রাউন্ড করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, শিফট অল্টার ধরে একটু ছোট করব, দুইটাকে সিলেক্ট করে সামনের পিছনের শেপ থেকে সামনের শেপকে ডিলিট করতে হয় কি দিয়ে? পাথ ফাইন্ডার। তারপরে মাইনাস ফ্রন্ট কোনটা? এইটা না? কোনটা? সেকেন্ডটা, এটা এটা আইডোবা টুল দিয়ে কালার দিয়ে দেন, হয়েছে? এবার দেখেন তাও কিন্তু হয় নাই, এখানে আমার এখানে ফাঁকা আছে, আমার এখানে ফাঁকা আছে, ফাঁকা নাই। তাহলে ফাঁকা করার জন্য আমি ধরেন ওই শেপটারে ধরে এখানে নিয়ে আসি, আবার ওইটারে ধরে এখানে নিয়ে আসি, সবগুলাকে সিলেক্ট করব, শেপ বিল্ডার টুল, এগুলা বাদ, এই পার্ট মাইনাস, এটা মাইনাস, হয়েছে? আচ্ছা, এই কমা দিতাম কিলা? কমার জন্য ক্লিক করেন, এরপর দেন ইনভার্টেড কমা। এখন দেখেন আমরা দেখছি এটার সাইজটা বড়, তাহলে আমরাও শিফট ধরে লেখার সাইজ বড় করলাম, এই কমার এই কমা সেম, তাহলে আমার ফন্ট চেঞ্জ করতে হবে। ক্যারেক্টারে আসেন, এবার মিলান কোন ফন্ট এটার সাথে মিলে, এটা না, এটা মিলে না। অথবা আমরা এখান থেকেও আসতে পারি, ক্যারেক্টার, এখান থেকে এসে আমরা মিলাই দিতে পারি। তাহলে এই জিনিসটাকে একটু এভাবে রাখি, লম্বাভাবে আসবে, আমাদের বুঝতে ইজি হবে। এটা এটা না, সাইলেন্ট। আজকের ক্লাসের ভিডিও নাই, ক্লাসে আসাআসি করছেন, ভিডিও দিব না, আমি সিরিয়াস। এখান থেকে আই থিঙ্ক এটা না, এটা না, না, পেন টুল দিয়ে বানানো যাবে না, বানানো যাবে, আপনারা বানাইতে পারবেন না। এখান থেকে এটাই দেবে। এখান থেকে এসে রেগুলার থেকে যদি বলে দিই বোল্ড,
চলে। এটাকে আমরা একটু ঘুরে দিতে পারি, যেহেতু এখানে ঘোরানো আছে। এই পাশে রাখবো, ফন্টের সাইজ একটু ছোট হবে। ওরা শিফট ধরিয়া দিল তাও হবে, অল্টার শিফট ধরে দিলেও হবে, বাট অল্টার শিফট ধরে দিলে মানে বেশি হবে আর কি। আর অ্যাকুরেটভাবে চাইলে আপনাকে অল্টার ধরে করতে হবে। ওইটাকে অল্টার ধরে কপি করে এখানে আনেন। এবার ভিতরে লেখা লিখতে পারবো। সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে এখানে রাখলাম। আর কোনটা পারবো না? এই যে ভিতরে শেপ আছে, ডটেড লাইন আছে, এগুলো পারবো। আচ্ছা, তাহলে এবার আসি এটা ডটেড লাইন। বলেন তো কেউ একজন ডটেড লাইন কেমনে আনতে হয়? ডটেড লাইন চেনেন না? একটা লাইন ডট ডট দিয়ে লাইন আঁকা থাকে, যে কেমনে আনে ড্যাশবোর্ড? স্ট্রোক থেকে আগে স্ট্রোকে কালার দিতে হবে, একটা ব্ল্যাক কালার, তারপর বলতে হবে ড্যাশ লাইন। আসছে? এটা কেমনে দিব? এটা লেখার জন্য দেখেন, এটা একটা কি একটা এরিয়ার মধ্যে না, ইলিপস। তাহলে একটা ইলিপস নিয়েন, ইলিপস নিয়ে টাইপ টুল নিয়ে অল্টার ধরে ক্লিক করেন, এরপর লেখেন ইউ আর। লেখার সাইজ অনেক বড় হয়েছে না? লেখাকে সিলেক্ট করে লেখার সাইজকে ছোট করে দেন। ছোট করলাম, ছোট করে আই থিঙ্ক লেখা আরো ছোট হবে। কালার কি কালার হবে? আইরোপা টুল দিয়ে ওই কালারটা অ্যাপ্লাই করে ফেলি, ঘুরাই দিই, নিচের দিকে আসবে। না, আইরোপা টুল দিয়ে সেম ওই স্টাইলে আসবে না। আইরোপা টুল দিয়ে শুধু কালার আসবে। কেন? কারণ এটা তো আমার ছবি, ঠিক আছে, এটা তো আমার লেখা না। আচ্ছা, নেভার, তাহলে EVER নেভার লিখলাম। নেভার লেখাকে মিলাই, একটু মিলছে। লেখার কালার হবে সাদা। টু ওল্ড, টু ওল্ড। এখানে সবগুলো লেখা কি বড় হাতের? তাহলে আমাদের এখান থেকে ক্যারেক্টার থেকে অল ক্যাপস উঠায় দিতে হবে। ফন্টের সাইজ একটু ছোট হবে। তারপর আছে টু লার্ন, টু LEARN, লার্ন। এখানে সব লেখা বড় হাতে, তাহলে অল ক্যাপস দিয়ে ফন্ট চেঞ্জ করে দেই, এটা হবে ইটালিক। ফন্টের সাইজ আরো ছোট হবে। সবগুলোকে ধরে বলে দিব সেন্টার অ্যালাইন। গ্রুপ করেন, সরি, গ্রুপ করে এখানে রাখেন। এখন এটা আবার বলেন না নিচে কালো কালার কেমনে দিব? বুঝতে পারছি, যাবে, অবশ্যই যাবে, কিন্তু আজকের ক্লাসে যাবে না। বলেন আর কি প্রবলেম আছে? আর কোনটা? আচ্ছা, এখানে একটা ফন্ট আছে, এই যে পেঁচানো, তারপরে এই যে এখানে পেঁচানো ফন্ট আছে। সো আপনাদের পিসিতেও কিছু পেঁচানো ফন্ট থাকবে, যেগুলো থাকবে ওইগুলো ইউজ করেন। একদম যদি এক্স্যাক্টলি নাও হয় কোনো প্রবলেম নাই। আর এখানকার যে লেখা, এই লেখাটাও যদি এক্স্যাক্টলি সেম টু সেম না হয় কোনো প্রবলেম নেই। এখানে আপনারা ডিফল্ট যে টেক্সট থাকে ওই ডিফল্ট টেক্সট দিয়ে দিতে পারবেন। কি স্যার? ওই লেখাটা কি ওই কি করব? সেটা শুনতে পারে। এটা এটা স্যার, না না স্যার, নিচে এটাই তো এতক্ষণ বললাম। কি কইছি এতক্ষণ? কেন শুনেন নাই? ভিডিওতে আছে, শুনে নিয়েন। তাইলে সবাই শুনছে, একা এই বান্দা শুনে নাই, কেমন হবে তাইলে? হ্যাঁ, মন কাউকে দিয়ে আসছেন? এখানে ডিফল্ট টেক্সট যেটা আছে ডিফল্ট টেক্সট রেখে দিবেন। আর কি প্রবলেম আছে বলেন? তাহলে এখানে টোটাল হোমওয়ার্ক হচ্ছে 1 2 3 1 2 3 4 12টা টোটাল, ঠিক আছে? টোটাল 12টা টাইপোগ্রাফি বানায় আনবেন এবং সবগুলাই ছোট ছোট করে লিখবেন। মানে প্রথমে বানাবেন বড় করে, বানানোর পরে জাস্ট ছোট ছোট করে বসাই দিবেন, যাতে মানে এক পেজের মধ্যে হয়ে যায় আর কি। কোনটা কোনটা? এগুলা? হ্যাঁ, এগুলা রেগুলার ফন্ট। ঠিক আছে, আর কিছু? আর কারো কোনো প্রবলেম? নয় নাম্বার
এটা এটা শুধু এমটা বড় করে লিখবেন, এমটা আলাদা করে বড় করে লিখে বাকিগুলো আলাদা আলাদা করে লিখবেন। এখানে এম ও আর ই সবগুলোর মধ্যে গ্যাপ বেশি, তার মানে কি ট্র্যাকিং বাড়ায় দেওয়া। এখানে সে লেখাটার সাইজ ছোট, লেস লেখাটার সাইজ ছোট, এখানে এমটা বড় করে লিখতে হবে আলাদাভাবে। এম লিখবেন, এম এর সাইজটা বড় করবেন, তারপর বাকি আলাদা যেগুলো আছে ই এ এন, ঠিক আছে, ই এন ওইভাবে লিখতে হবে। আর কি, আর কারো কোনো প্রশ্ন? অ্যাটেন্ডেন্স